গল্পের হিসেবে অগ্নিলা চ্যানেলে আপনারা আজ শুনবেন সমরেশ মজুমদারের লেখা আট কুঠুরি নয় দরজা। আজ থাকছে এর প্রথম পর্ব। দুরন্ত গতিতে লাল মারুতিটা ছুটে যাচ্ছিল। তখন আকাশে শেষ বিকেলের চোরা আলো 50-এর রূপসীর হাসির মতো অপূর্ব মায়াময়। পাহাড়ি রাস্তার একদিকে পাথরের আড়াল, অন্যদিকে আদিগন্ত সেই আকাশ আর আকাশ। রাস্তাটায় আপাতত কোনো বাঁকও নেই বলে গতি বাড়ছিল গাড়ির। হাওয়ার পৃথার শ্যাম্পু ধোয়া চুলে ঢেউ তুলেছিল ইচ্ছে মতন। স্টিয়ারিংয়ে বসে স্বজনের মনে হচ্ছিল সে বিজ্ঞাপনের ছবি দেখছে। হঠাৎ গাড়ির গতি কমে গেল। পৃথাকে বিস্মিত করে ব্রেকে শেষ চাপ দিয়ে স্বজন বলল, এই, আমাকে একটু আদর করবে? সঙ্গে সঙ্গে দুহাত বাড়িয়ে সমুদ্র হয়ে এলো পৃথা। নিজেকে খড়কুটো ভাবতে ওই সময় কি আরামই না লাগে। সব মেয়ে কি পৃথার মতো এরকম আদর করতে পারে? স্বজন কোথায় যেন পড়েছিল অযত্ন অবহেলায়। ঈশ্বর জন্মলগ্নে বাঙালি মেয়েদের শরীর এবং মনে সংকোচ শব্দটাকে এঁটে দিয়েছেন। পৃথা ব্যতিক্রম, তাই আনন্দ। ঝড় থেমে যাওয়ার পরও যেমন হাওয়ারা বয়ে যায়, তেমনি পৃথা বলল, আই লাভ ইউ। উহ, ওভাবে নয়। তার মানে? ওই পাহাড়ের দিকে মুখ করে চিৎকার করো শব্দ তিনটে, পাহাড় আমাকে শোনাবে। ঝটপট দরজা খুলে নেমে গেল পৃথা। শূন্য চরাচরে শুধু নিড়ে ফেরা পাখিরাই এখন সঙ্গ দিচ্ছে। কোনো গাড়ি নেই, মানুষ তো বহু দূরে। পৃথা মুখ তুলে সেই সত্যি দিয়ে যখন শব্দ তিনটে উচ্চারণ করল, তখন তার নাভিতে ঈষৎ কুঞ্চন, আর সমস্ত আকাশ গেয়ে উঠল গান, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই সে ঘুরে দাঁড়ালো। আর তুমি? তুমি আমার ভাঙা দাওয়ায় স্বর্ণচাপা রাজেন্দ্রাণী। ফ্যান্টাস্টিক। কার লাইন? এই মুহূর্তে আমার কোনো প্রতিদ্বন্দ্বীকে চাই না। স্বজন গাড়িতে বসেই হাসল। চোখ বন্ধ করে মুখ আকাশে তুলল পৃথা। স্বজনের মনে এলো এক ছবি। ছবির নাম ঈশ্বরী। ও পাশের আকাশে এখন ধুন্ধুমার রঙের খেলা। সূর্যদেব পাটে যেতে বসেছেন। তার বাস এখন পৃথিবীর তলায়। রাস্তার ধারে গিয়েও ঝুঁকে দর্শন পাওয়া যাবে না। আকাশটা কেমন নীলচে হয়ে যাচ্ছে ক্রমশ। স্বজন ডাকল, উঠে এসো। পৃথা কয়েক পা এগুলো। আই, তুমি সরো, আমি চালাই। পাহাড়ি রাস্তা, থার্ড গিয়ারে তোলা যাবে না বেশিরভাগ সময়। ঠিক আছে, চলে এসো, স্বাদ পূর্ণ করো। অতএব লাল মারুতি স্টিয়ারিংয়ে পৃথা, পাশের জানলায় স্বজন। পা, হাত এবং চোখ জুড়ে যে সতর্কতা তা এখন পৃথাকে নিবিষ্ট রেখেছে। গাড়ি উঠছে উপরে। স্বজন ঘড়ি দেখল। এই গতিতে গেলেও পাহাড় ডিঙিয়ে শহরে পৌঁছাতে রাত 8টা বেজে যাবে। টুরিস্ট লজে একটা ঘর তাদের নামে স্থির করা হয়েছে আগাম। ডান দিকে এখন নদী, অনেক নিচে অদ্ভুত গঙ্গা নদী ছুটে যাচ্ছে। মারুতির চোখ জ্বলেছে এর মধ্যে। আকাশে ধূপ ছায়া আধার ঝুপঝুপ করে চেহারা পাল্টাচ্ছে। সতর্ক হাতে গাড়ি চালাবার সময় পৃথার কথা বন্ধ হয়ে যায়। আর এখন বাকের পর বাক। 2 মাসের বিবাহিত জীবনে এমন সিরিয়াস মুখের পৃথাকে কখনো দেখেনি স্বজন। বিয়ের পর হানিমুন বলতে যা বোঝায় তা হয়নি ওদের। 24 ঘন্টার মধ্যে প্রায় 17 ঘন্টায় নিঃশ্বাস ফেলার সময় হয় না স্বজনের। নিজেকে গড়ার সময়গুলো থেকে গত 2 মাস একটু আলাদা করতে পারেনি স্বজন। আর তাই পৃথা মাঝে মাঝেই ঠোঁট ফোলায়। তাই এবার এখন সিনিয়র ডেকে বললেন, অফারটা নিতে তখন সামান্য দ্বিধা সত্ত্বেও বাজি হয়ে গিয়েছিল সে। এতটা পথ পৃথার সঙ্গে এক গাড়িতে যাওয়া আসা করা যাবে, এক টুরিস্ট লজে চমৎকার আবহাওয়ায় থাকা যাবে, এটা তো বাড়তি লাভ। সে যে তারই একটা কাজের সুবাদে এদিকে আসছে তা পৃথাকেও জানায়নি। জানলে পৃথার আনন্দটা ফিকে হয়ে যেতে পারে। ডাক্তারি পড়ার সময় থেকেই স্বজনের বাসনা ছিল আর 5 জনের মতো চেম্বার সাজিয়ে পেশেন্ট দেখবে না দুবেলা। একটি বিশেষ বিভাগ যার চর্চা ভারতবর্ষে এর আগে তেমন ব্যাপকভাবে হয়নি, তাকে আকর্ষণ করেছিল। তখন থেকেই সিনিয়রের সঙ্গে তার গাঁটছাড়া। মাঝখানে বছর 2-এর জন্য জাপানে গিয়েছিল ওই বিষয় নিয়ে বিশদ পড়াশোনা করতে।
ফিরে এসে কাজ শুরু করে দেখল তার চাহিদা পাড়ার জনপ্রিয় ডাক্তারবাবুর চেয়ে কম নয়। 17 ঘন্টায় কেটে যাচ্ছে এই ব্যাপারে। ফলে পৃথা অসন্তুষ্ট হতেই পারে। অর্থ আসছে, কিন্তু পৃথার কাছে অর্থই শেষ কথা নয়। এবার ওরা তাকে প্লেন ভাড়া দিয়ে নিয়ে আসতে চেয়েছিল, এয়ারপোর্টে গাড়ি রাখতে চেয়েছিল। পৃথাকে নিয়ে লম্বা পাড়ি দেবার লোভে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে গাড়ি চালিয়ে আসছে। পৃথা যেমন জানে না সে চিকিৎসার কারণে পাড়ি দিচ্ছে, তেমনি ওরাও জানে না পৃথার সঙ্গে আসছে। স্বজনের ধারণা পেশেন্ট খুবই গুরুত্বপূর্ণ লোক, তাকে পাহাড় থেকে নামানো যাচ্ছে না। চিকিৎসার জন্য যা যা দরকার তার তালিকা সে পাঠিয়ে দিয়েছে। মানুষটি অবশ্যই বিত্তবান। মাঝখানে তার সিনিয়র থাকায় এ বিষয়ে বেশি কৌতূহল দেখায়নি স্বজন। এখন কেবলই মনে হচ্ছিল যে সে একটা কাজেই এত দূর এসেছে, তা জানলে পৃথা কিভাবে নেবে, কিভাবে ওকে ঠান্ডা করা যায়। পাহাড়ের বাঘগুলো ক্রমশ মারাত্মক হয়ে উঠছে। একটা হালকা স্তরের মতো আলো ছড়িয়েছে এখন। গাছেদের পাহাড়ে ছায়ার ফাঁকে ফাঁকে কখনো সেটা রাস্তায় নেতিয়ে পড়ছে। পেছন থেকে একটা গাড়ির আওয়াজ ভেসে এলো। দক্ষ ড্রাইভারের হাতে বেশ জোরেই উঠে আসছে সেটা। সেই সঙ্গে অনেক মানুষের গলার আওয়াজ। লোকগুলো যেন পিকনিক করতে যাচ্ছে। মুখ ঘুরিয়ে স্বজন দেখল একটা বড় ভ্যান উঠে আসছে অনেক লোক নিয়ে। সে পৃথাকে বলল, চওড়া জায়গা দেখে ওকে সাইড দাও। চওড়া জায়গা খুঁজে পাওয়ার আগেই ভ্যানটা ঘাড়ের উপর এসে পড়ল। পৃথা নার্ভাস হাতে স্টিয়ারিং ঘোরালো এবং ব্রেক চাপল। ভ্যানটা জায়গা পেয়ে ছুটে গেল উপরে এবং সেই সঙ্গে মানুষগুলোর উল্লাস আকাশে পৌঁছে গেল। মারুতি গাড়িটা তখন পাহাড়ের একধারে জমানো পাথরের ওপর চাকা তুলে ধাক্কা খেয়ে নেমে গেছে। পৃথা চিৎকার করে উঠল, বদমাস! সে হাঁপাচ্ছিল। অ্যাক্সিডেন্টটা হতে গিয়েও হলো না। স্বজন নিঃশ্বাস ফেলল, তারপর পৃথাকে শান্ত করতেই বলল, ওটা খুব নিরীহ গালাগাল। মানে? পৃথা চকিতে মুখ ফেরালো। তোমার স্টকে কিরকম গালাগাল আছে? ও গড, তুমি ইয়ার্কি মারছো? আরেকটু হলেই। স্বজন দরজা খুলে নামলো। গাড়িটা একটা দিকে কাত হয়ে আছে। নামতে গিয়ে দুলিয়ে দিল স্বজন। পৃথাও নেমে এলো। আপাত দৃষ্টিতে মনে হলো ক্ষতি তেমন কিছু হয়নি। দুজনে ধরাধরি করে পাথরটা থেকে নামিয়ে আনলো গাড়িটাকে। স্বজন বলল, লোকে ঠাট্টা করে বলে মুড়ির টিন। ভারী হলে সারা রাত এখানেই বসে থাকতে হতো। এবার যদি অনুমতি দাও আমি চালাতে পারি। কথা না বাড়িয়ে পৃথা গাড়িটাকে ঘুরিয়ে এলো এপাশের দরজায়। এসে নাক টেনে বলল, পেট্রোলের গন্ধ পাচ্ছি। গন্ধ স্বজনও পেয়েছিল। সামান্য ঠেলতেই দেখা গেল পেট্রোল পড়ছে টপ টপ করে। গাড়ির পেট্রোল ট্যাঙ্কটা ফুটো হয়েছে নিশ্চয়ই। স্বজন অসহায়ের মতো জিজ্ঞাসা করল, সাবান নেই না? থাকলে টেম্পোরারি বন্ধ করা যেত। সাবান সুটকেসে আছে, নতুন সাবান। সঙ্গে সঙ্গে পেছনের সিট থেকে সুটকেস বের করে রাস্তায় রেখে ডালা খোলা হলো। প্যাকেট থেকে সাবান বের করে স্বজন চলে গেল ট্যাঙ্কের গর্ত খুঁজতে। এই নিচু গাড়ি পেট্রোল ট্যাঙ্কের তলায় হাত পৌঁছাচ্ছে না তার। অনেক চেষ্টার পর ভিজে একটা উৎস খুঁজে অন্ধকারে সাবানের প্রলেপ দেবার চেষ্টা করল সে। টর্চ ছাড়া সেটা প্রায় অসম্ভব। মিনিট খানিক চলার পরেই পৃথা বলল, আবার গন্ধটা পাচ্ছি। স্বজন নামল। হ্যাঁ, রাস্তায় পেট্রোল পড়ার চিহ্ন ছড়ানো, অর্থাৎ সাবানে কোনো কাজ হয়নি। এরকম অবস্থায় ট্যাঙ্ক শেষ হবার আগে কিছুতেই শহরে পৌঁছানো যাবে না। সে তাড়াতাড়ি নিজের আসনে ফিরে এসেই গাড়ি চালু করল। যত দ্রুত উপরে ওঠা যায় তত বাঁচোয়া। অয়েল ইন্ডিকেটরের কাঁটাটা নিচে নামতে শুরু করেছে। ইচ্ছে করলেই এই রাস্তায় 60 কিলোমিটার স্পিড তোলা যায় না। পৃথা জিজ্ঞেস করল, পৌঁছাতে পারবে? মনে হয় না। সামনে যদি কোনো পাম্প থাকে। বেশ জোরেই পড়ছে বলে মনে হচ্ছে। সারা রাত এই রাস্তায় বসে থাকতে হবে দেখছি। কাছাকাছি কোনো রেস্ট হাউস নেই? স্বজন হেসে ফেলল, কিন্তু তার চোখ বলে দিল সময় বেশি নেই। পেট্রোল পড়ার সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি ছোটালে বড়জোর 10 কিলোমিটার যাওয়া যাবে। এখন যতটুকু যাওয়া যায় ততটুকুই লাভ। খানিকটা এগোবার পর প্রাইভেট লেখা একটা বোর্ড তার নজরে এলো। পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা উপরে চলে গিয়েছে। একটুও না ভেবে সে গাড়িটাকে ওই রাস্তায় তুলে দিল।
ইঞ্জিন খানিকটা আপত্তি করে উপরে উঠেই প্রায় সমান পথ পেয়ে গেল। দুপাশে জঙ্গল এবং পথটা সরু। মিনিট 5 যাওয়ার পর হঠাৎ স্থির হয়ে গেল গাড়িটা। পৃথার মুখ থেকে ছিটকে এলো, শেষ? মালুম হচ্ছে। তুমি এইদিকে এলে কেন? বড় রাস্তায় থাকলে অন্য গাড়ি হেল্প পেতাম। ভাবলাম কাছে পিঠে কোনো বাড়ি আছে। ব্যাড লাক। চারপাশে বড় বড় গাছের জঙ্গল। সরু পথটা ডান দিকে বেঁকে গিয়েছে। স্বজন হেডলাইটটা নিভিয়ে দিতেই অপূর্ব এক আলো ফুটে উঠল চরাচরে। চাঁদ উঠেছে পাহাড়ি আকাশে। গোলাকার চাঁদ নয়, ফলে তার আলোয় বিক্রম নেই। গাছেদের শরীরে পাহাড়ের পাথরে মশারির মতো নেতিয়ে আছে, কিন্তু অদ্ভুত মায়াময়। স্বজন বলল, ফ্যান্টাস্টিক। পৃথা জানালা দিয়ে দেখছিল, দেখে মুগ্ধ হচ্ছিল। মুখ না ফিরিয়ে সে বলল, এমন চাঁদকেই বোধহয় ঘুম ঘুম চাঁদ বলে। স্বজন বলল, আমি বাজি ধরে বলতে পারি, বড় রাস্তায় থাকলে তুমি পরিবেশের সাক্ষী হতে পারতে না। এই, একটা কিসি দেবে? না, আমি এখন চুপচাপ চাঁদ দেখব। পৃথা ঘোষণা করল। স্বজন এবার জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। পাখি এবং পতঙ্গরা স্বরাজ্যে স্বাভাবিক হয়ে আছে। রাস্তার মুখে প্রাইভেট বোর্ড টাঙানো ছিল, অতএব কাছে পিঠে বাড়ি থাকতে বাধ্য। কত দূরে? নেমে দেখতে হয়। সে জিজ্ঞাসা করল, তুমি হাঁটবে? কোথায়? আশ্চর্য, এভাবে বসে থাকবে নাকি? কাছেই বাড়িটা রয়েছে। তুমি কি করে জানলে? থাকাটাই স্বাভাবিক। স্বজন গাড়ি থেকে নামছিল। আমি একা বসে থাকবো নাকি? জানালার কাঁচ তুলে দিয়ে দরজার হাতলে চাপ দিল পৃথা। জ্যোৎস্নায় পথ দেখা যাচ্ছে। কয়েক পা হাঁটতে না হাঁটতেই পৃথার গলায় গান ফুটল। মৃদু অথচ স্পষ্ট গলায় সে চাঁদের গান গাইতে লাগলো, স্বজনের একটা হাত জড়িয়ে। বাঘটা ঘুরতেই ওরা দাঁড়িয়ে গেল, পরিষ্কার একটা ভ্যালির ওপর ঝকঝকে বাংলোর ছবির মতো দাঁড়িয়ে। দূর থেকে জ্যোৎস্না মাখা বাংলোটাকে ওদের ভালো লেগে গেল। সামনে একটা লম্বা বারান্দা রয়েছে, কিন্তু কোনো ঘরে আলো জ্বলছে না। জানলার কাচগুলো অন্ধকার। কেউ নেই। পৃথার গলায় বিস্ময়। না থাক, দরজা খুলতে পারলেই হলো। মনে হচ্ছে এককালে কোনো সাহেবী বড়লোকের গ্রীষ্মাবাস। গাড়িটাকে ওখানে রাখা ঠিক হবে? চলো, ঠেলে বাংলোর সামনে নিয়ে আসি। ওরা ফিরল। এখন সমস্যাটা অনেক হালকা বলে মনে হচ্ছে। ঘড়িতে বেশি রাত হয়নি। ওরা গাড়িটার কাছে পৌঁছে ঠেলতে লাগলো। হালকা গাড়ি, সহজে চলতে শুরু করলো সেটা। বাকের কাছে পৌঁছানো মাত্র আওয়াজটা কানে এলো। রাগী জানোয়ারের হুঙ্কার। পৃথা চাপা গলায় বলল, কিসের আওয়াজ? জীবনে প্রথমবার ঠিক সিদ্ধান্ত নিতে পারল স্বজন। চটপট গাড়িতে উঠে বসল। সেই দরজা খুলে ভেতরে ঢুকতেই পৃথাও পাশের আসনে চলে এলো। আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে। স্বজন হেডলাইট জ্বালল এবং তখনই একটা প্রমাণ সাইজের চিতাবাঘ গম্ভীর চালে এসে দাঁড়ালো, যেখানে একটু আগে তারা দাঁড়িয়েছিল। গাড়ির দিকে হিংস্র চোখে তাকিয়ে আছে জন্তুটা। পৃথা দ্রুত সরে আসার চেষ্টা করলো স্বজনের কাছে। আমার ভয় করছে। কথা বলো না, আমরা গাড়ির ভেতরে আছি। ওই দেখো, ওটা এগিয়ে আসছে। স্বজন দেখল। হঠাৎ মনে হলো হেডলাইটের আলো চিতাটাকে রাগী করে তুলতে পারে। স্বজন হেডলাইট নিভিয়ে দিতেই জঙ্গলটা যেন আদিম হয়ে উঠল। বাঘটাকে দেখা যাচ্ছে, গাড়ি 10 হাত দূরে দাঁড়িয়ে পড়েছে। হয়তো আলো আধারের রহস্য বোঝার চেষ্টা করছে। একটা রাতের পাখি টিহা টিহা আওয়াজ করে উড়ে গেল। স্বজন ঘামছিল। এই গাড়িটা যদি একটা ভারী জিপ নিদেন পক্ষে অ্যাম্বাসেডর হতো, তাহলেও কিছুটা নিরাপদ বলে মনে করা যেত। মারুতির শরীরটাকে চিতা খেলনা বলে মনে করতে পারে। যদিও কাছে আসার পর চিতাটাকে বেশি বড় বলে মনে হচ্ছে না, তবু স্বস্তি পাওয়ার কোনো জায়গা নেই। স্বজন শরীরে চাপ অনুভব করল। পৃথা গিয়ার টপকে তার বুকের কাছে চলে এসেছে। ওর শরীরের মিষ্টি গন্ধ এখন সর্বাঙ্গে টের পাচ্ছে সে। পৃথার মুখ দেখার চেষ্টা করল সে। ভয়ে সাদা হয়ে গেছে পৃথা। সে পৃথার মাথায় হাত বোলালো। ভয় পেও না, আমি আছি। তুমি কি করবে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো, তুমি আছো, আমি আছি। আহ, ভালো লাগছে না।
দেখো, আসছে। চিতাটা এবার দুলকি চালে হেঁটে আসছিল। আলতো লাফে গাড়ির বনেটের উপর উঠে দাঁড়ালো। বিশাল মুখ খুলে হাই তুলল। ও যখন বনেটের উপর উঠল তখন গাড়িতে যেন ভূমিকম্প হলো। এবার চিতাটা উঠে গেল ছাদে। স্বজন উপরে তাকালো। ছাদটা যেমন সামান্য নিচু হয়ে গেল। পেছন দিকে নেমে গেল চিতাটা। তারপর হঠাৎই ছুটে এসে ধাক্কা মারল পৃথার জানালায়। সঙ্গে সঙ্গে গাড়িটা ছিটকে সরে গিয়ে একটা গাছের গুঁড়িতে আটকে স্থির হলো। পৃথা চিৎকার করে উঠল, আর স্বজন দ্রুত বলে উঠল, দরজা লক করো, তাড়াতাড়ি। হুড়মুড়িয়ে পৃথা দরজার দিকে সরে গিয়ে লক হাতড়াতে লাগলো। জানলার ওপাশে চিতার মুখ। কয়েক সেকেন্ড লকটাকে খুঁজে পাচ্ছিল না পৃথা। শেষ পর্যন্ত পেয়ে সেটাকে চেপে দিয়ে দুহাতে মুখ ঢাকল। চিতাটা সরে গেল খানিকটা, তারপর লাফ দিল। মাথার উপর দরাম শব্দটা যেন বোমা ফাটার চেয়েও ভয়ঙ্কর। গাড়ির ছাদটা যে অনেকটা বসে গিয়েছে তা সহজেই বুঝতে পারল স্বজন। এই গাড়ি বেশিক্ষণ চিতাটাকে সামলাতে পারবে না। এখনো কাছে আঘাত করা বুদ্ধি ঢোকেনি চিতার মাথায়। সেটা করলেই তাদের সব আড়াল শেষ। রাজকীয় ভঙ্গিতে চিতাটা নেমে এলো বনেটের ওপর। তারপর 4 পা গুটিয়ে উইন্ড স্ক্রিনের দিকে মুখ করে বসল। একেবারে 1.5 হাতের মধ্যে চিতার মুখ। একটা থাবা ছুড়লেই কাজটা ভেঙে যাবে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ওদের দুজনের শরীর খুঁজে পাবে না কেউ। একটা কিছু করা দরকার। এভাবে চুপচাপ ওর শিকার হওয়ার কোনো মানে হয় না। চিতাটা জল জল চোখে এখন পৃথার দিকে তাকিয়ে আছে। একটু যদি নড়াচড়া দেখতে পায় তাহলেই আক্রমণ করবে। অতএব যেটুকু সময় পাওয়া যায় ততটুকুই জীবন। খালি হাতে এই জন্তুটার সঙ্গে লড়াই করার কোনো সুযোগই নেই। গাড়িতে কোনো অস্ত্র নেই, শুধু হ্যাঁ, একটা লম্বা স্ক্রু ড্রাইভার রয়েছে। ওটা নিয়ে কিছুই করা যাবে না। বসে থাকতে চিতাটার যেমন ঝিমুনি এলো। থাবার উপর মুখ রেখে সে চোখ বন্ধ করল। আরও একটু সময় পাওয়া যাচ্ছিল তাহলে। এইভাবে শিকার সামনে রেখে চিতাটা ঘুমাচ্ছে কেন? স্বজনের মনে হলো প্রাণীটা খুব একা এবং বেশ খিদে পেয়েছে। অনেকদিন পরে দুটো ভালো খাবার পেয়ে সামনে রেখে একটু ঘুমিয়ে নিচ্ছে, মেজাজ করে খাবে বলে। সে আর চোখে পৃথার দিকে তাকালো। পৃথা সেই একই ভঙ্গিতে সিটে হেলান দিয়ে পড়ে আছে। ও কি অজ্ঞান হয়ে গিয়েছে? হঠাৎ কাছাকাছি একটা শব্দ হতেই চিতাটার চকিতে মুখ তুলল। ঘাড় ঘুরিয়ে শব্দের উৎস খুঁজল। তারপর সোজা হয়ে দাঁড়ালো। স্বজনের মাথায় সেই মুহূর্তে চিন্তাটা চলকে উঠতেই হাত চলে গেল সুইচে। সঙ্গে সঙ্গে মারুতিটা ঘর ঘর করে আওয়াজ তুলল বনেট কাঁপিয়ে। আর সেই শব্দ পায়ের তলায় পেতেই চিতাটা লাফ দিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ল। প্রাণীটিকে এই প্রথম ভয় পেতে দেখল স্বজন। সে ক্রমাগত ইঞ্জিন চালু করার চেষ্টা করে যেতে লাগলো। পেট্রোলের অভাবে গাড়িটা নড়ছিল না, এতটুকু। সে হেডলাইট জ্বেলে দিল। ব্যাটারি ডাউন হোক, সে শব্দ করে যাবে। কি করছো? ফ্যাস ফেসে গলার পৃথা জিজ্ঞেস করলো। চুপ করো। মিনিট 3 আওয়াজ করার পর স্বজন থামল। চিতাটা আর সামনে আসেনি। হয়তো ঝোপের আড়ালে বসে লক্ষ্য করে যাচ্ছে। এতক্ষণে পেছনের আসনে নজর দেবার অবকাশ পেল স্বজন। 2টো সুটকেস রয়েছে সেখানে। একটা সুটকেস হাত বাড়িয়ে তুলে নিল সে। ভেতরে অপারেশন করার যন্ত্রপাতি রয়েছে। এগুলো দিয়ে চিতা মারার কথা পৃথিবীতে কেউ কল্পনা করেনি। হঠাৎ পেছনে একটা তীব্র ধাক্কা লাগলো এবং সেই সঙ্গে চিতার গর্জন। আর সঙ্গে সঙ্গে সামনের দিকে গড়িয়ে যেতে লাগলো গাড়িটা। চটপট স্টিয়ারিং ধরে ফেলল স্বজন। চিতাটা ধাক্কা দিচ্ছে পেছন থেকে। সেই ধাক্কার তীব্রতায় গাড়িটা এগিয়ে যাচ্ছে সামনে। বাঘ ঘোরাতেই ভ্যালির মুখে এসে পড়ল গাড়িটা। এবার স্বাভাবিক নিয়মেই নিচের দিকে গাড়ি চলল অনিয়াসে। ব্রেকে পা নয়, শুধু স্টিয়ারিং কন্ট্রোল করে গাড়িটাকে বাংলোর সামনে নিয়ে এলো স্বজন। এতটা পথ পেট্রোল ছাড়াই তারা যেভাবে গাড়িটাকে নিয়ে আসতে চেয়েছিল তার থেকে অনেক দ্রুত বেগে পৌঁছাতে পারল। ব্রেকে চাপ দিয়ে গাড়ি থামিয়ে পেছনে তাকালো স্বজন। চিতাটা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে বোধহয় এদিকেই তাকিয়ে আছে। 1 মিনিট 2 মিনিট, শেষ পর্যন্ত ফিরে গেল সেটা জঙ্গলে। 5 মিনিটের মধ্যেও তার কোনো সাড়া পাওয়া গেল না। স্বজন তাকালো পৃথার দিকে। দৌড়াতে পারবে? দৌড়াবো? এক দৌড়ে বারান্দায় চলে আসবে, আমি বলা মাত্র।
তুমি কোথায় যাচ্ছ? ওই দরজাটা খুলতেই হবে। কি করে খুলবে? তোমার কাছে তো চাবি নেই। আর ওটা যদি ফিরে আসে? এলে আসবে, এভাবে মরে যাওয়ার কোনো মানে হয় না। সুযোগ নিতেই হবে। বলতে বলতে স্ক্রু ড্রাইভারটা হাতে নিয়ে দরজা খুলে নিচু হয়ে গাড়িটার সামনেটা ঘুরে বারান্দায় চলে এলো সে। একবার পেছনে ফিরে দেখল ঢালু মাঠটায় কোনো প্রাণী নেই। দরজায় বড় তালা ঝুলছে। দ্বিতীয় দরজায় চলে এলো সে। ভেতর থেকে বন্ধ। ওপরে কাচে সজোরে আঘাত করতেই সেটা ভেঙে পড়ল। হাত ঢুকিয়ে ছিটকিনি নামালো সে। এবার দরজা খুলল। সে চাপা গলায় ডাকল, এসো। পৃথা দরজা খুলতে গিয়ে হতভম্ব। দরজা খুলছে না। স্বজন দূর থেকেই বুঝল চিতার আঘাতে দরজাটা বেঁকে গিয়েছে। সে পৃথাকে তার দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখল। দৌড়ে দরজা কাছে পৌঁছানো মাত্র মনে হলো একটা আগুনের তীর ছুটে আসছে জঙ্গল থেকে। তাড়াতাড়ি পৃথাকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করল স্বজন। ছিটকিনি তুলে দিয়ে সে বড় নিঃশ্বাস ফেলতেই ধক করে গন্ধটা নাকে এলো। পৃথা অন্ধকার ঘরে স্বজনের কাছে সরে এসে বলল, কি বিশ্রী গন্ধ। বাইরে চিতাটা যখন গাড়িটার উপর গর্জন করছে। পৃথাকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে স্বজন স্থির হয়ে দাঁড়িয়ে। ডাক্তার হিসেবে সে জানে এ গন্ধ মানুষের শরীরের পচে যাওয়ার পরেই এমন তীব্র হয়। শহরের এক প্রান্তে বিশাল প্রাসাদটিকে লোকে এড়িয়ে যায়। ওই বাড়ির ভেতর জিজ্ঞাসাবাদের জন্য যাকে নিয়ে যাওয়া হয় তার অস্থি নিয়ে আত্মীয়দের যেতে হয় শ্মশানে। সেই দাহ দেখতেও দেওয়া হয় না, কারণ ইলেকট্রিক চুল্লিতে ঢোকানোর পরেই আত্মীয়দের কাছে যেতে দেওয়া হয়। বাড়িটার বয়স 100 বছর। ব্রিটিশরা কেন বানিয়েছিল তা নিয়ে অনেক গল্প চালু আছে। আপাতত এটি রক্ষী বাহিনীর মূল কার্যালয়। পুরো বাড়িটাই পাহাড় কেটে বসানো, 10 হাত লম্বা পাঁচিল দিয়ে ঘেরা। ঢোকার দরজা একটাই, তারপর বিশাল চাতাল। সেখানে কুকুরের মতো ওত পেতে বসে আছে জিপগুলো। যে কোনো মুহূর্তে সংকেত পেলেই ছুটে যায় ড্রাইভার। দোতলার একটি ঘরের সামনে অফিসাররা একে একে পৌঁছে গেলেন। ঘরের দরজা বন্ধ। পুলিশ কমিশনার জরুরি তলব দিয়েছেন। তিনি মিটিং করবেন। এমন ব্যাপার সচরাচর হয় না। সিপি কারোর সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করেন না। তাই আজ তলব পেয়ে প্রত্যেকে একটু নার্ভাস। পুলিশ কমিশনার ভাগ্নিসের শরীরটা বেশ ভারী। মুখটা বুলডগের মতো বলে মনে করে না নিন্দুকেরা। কেউ তাকে কখনো হাসতে দেখেনি। যে সিপিকে হাসতে দেখবে তাকে 1 বোতল স্কচ উপহার দেওয়া হবে বলে জুনিয়র অফিসার ক্লাবে একটা ঘোষণা রয়েছে। অবশ্যই গোপন ঘোষণা, এবং এখনো পর্যন্ত পুরস্কারের দাবিদার পাওয়া যায়নি। ঠিক সময় দরজা খুলে গেল। অফিসাররা বিরাট ঘরে ঢুকে দেখলেন সিপি জানলায় দাঁড়িয়ে নিচের চাতাল দেখছেন। তার চওড়া পিঠ এবং মাথার পেছনের টাক দেখা যাচ্ছে। গম্ভীর গলায় হুকুম এলো, সিট ডাউন জেন্টলম্যান। অফিসাররা বসলেন। 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 4 জন ডেপুটি। মাঝখানে বড় টেবিল। টেবিলের ওপাশে দামি চেয়ার। পকেট থেকে একটা চুরুট বের করে তার একটা প্রান্ত দাঁতে কাটতে কাটতে সিপি ঘুরে দাঁড়ালেন। আমার দুর্ভাগ্য কি জানো তোমরা? অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের মধ্যে যিনি সিনিয়র তিনি জবাব দেওয়ার অধিকারী, কিন্তু জবাবটা তারও জানা ছিল না। সিপি নিজের চেয়ারে এসে সময় নিয়ে চুরুট ধরালেন। ঘরের দেওয়াল ঘড়ির আওয়াজ ছাড়া কোনো শব্দ ছিল না। একগাল ধোয়া ছেড়ে সিপি বললেন, 1 পাল নীরের গর্ধবকে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। সোম, তুমি কথাটা স্বীকার করো না? অপমানটাকে হজম করে নেওয়া এখনো অভ্যেস চলে এসেছে। সোম ঠোঁট চেটে নিলেন। স্যার, আমরা চেষ্টা করছি। চেষ্টা? ওহ, আমি অনেকবার বলেছি আমার চাই অ্যান্ড প্রোডাক্ট। তুমি অনেক চেষ্টা করে যদি 0 পাও তাহলে আমি তোমাকে বাহামা দেব না। তোমাদের এত মজা খাচ্ছ, দাচ্ছ আর ক্লাবে গিয়ে ফুর্তি করছো। অসহ্য। সোম বললেন, আমার বিশ্বাস চিতার বেশি দিন বাইরে থাকবে না। কিসে তোমার এই বিশ্বাস এলো সোম? আমরা চারপাশ থেকে ওকে ঘিরে ফেলেছি। পাশের পাহাড়টাতেই ওকে থাকতে হয়েছে। এই শহরে ঢুকতে গেলে ওকে অনেকগুলো পুলিশ চৌকি পেরিয়ে আসতে হবে। এবার আর সেটা সম্ভব নয়। গম্ভীর গলায় বললেন সোম। পাশের পাহাড়ে চিতাটা আছে আর তুমি এখানে বসে কেন? স্যার, অত বড় পাহাড় জঙ্গলে চিরুনি অপারেশন চালাতে গেলে যে ফোর্স দরকার তা আমাদের নেই। ও সহজেই পালিয়ে যেতে পারে।
ধরো ও এলো না, এই শহরেই ঢুকলো না, তাহলে? এখানে না এসেও পারবে না স্যার। কেন? এখানকার মানুষ ওকে ভালোবাসে। কে বলল? এটাই খবর। পরশুদিনে উৎসবে কত লোক শহরে জমবে? 1,10,000, এমন অনুমান করা যাচ্ছে। তার মানে প্রায় প্রতিটি রাস্তায় লোক ঠিক ঠিক করবে। উপায় নেই স্যার, ধর্মীয় উৎসব বন্ধ করা যায় না। আর সেই জনসমুদ্রে যদি তোমার চিতে মিশে থাকে, তুমি তার ল্যাজও ছুঁতে পারবে না। এই পরশুদিনটার কথা ভেবে আমার ঘুম চলে গিয়েছে। কখন কোন দিক থেকে আক্রমণ হবে কেউ জানি না। দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার উসখুস করছিলেন। নীরবে সোমের অনুমতি নিয়ে তিনি বললেন, স্যার, একটা ব্যাপার লক্ষণীয়, গত 1 মাস চিতা চুপচাপ আছে। বেশ তো, নাকে তেল দিয়ে ঘুমাও। যে কোনো স্তব্ধতা মানে বড় আক্রমণের প্রস্তুতি। আমি অনেকবার ভেবেছি, লোকটাকে সবাই চিতা বলে কেন? সোম বললেন, ও চিতার মতো ধূর্ত, তাই। সিবি ঠোঁট মুচড়ালেন। তোমরা কেউ চিতা দেখেছো? হ্যাঁ স্যার, পাশের জঙ্গলে ওটা চিতা আছে। লোকে অবশ্য তাকে পাগলা চিতা বলে থাকে। সোম জানালেন, 8 বছর পরে যখন আমি অবসর নেব, তখনও তোমার 1 বছর চাকরি থাকার কথা। তুমি সিপি হলে ফোর্সের অবস্থা কিরকম হবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। সোম, চিতা একটি বিরল প্রাণী। যাদের লোকে চিতা বলে তারা ছোট সাইজের বাঘ, লেপার্ড। চিতা নয়। শুধু মুখের দাগে নয়, ওর চালচলনই আলাদা। পৃথিবীর সর্বোচ্চ চিতা কমে আসছে। আমি প্রমাণ করতে চাই তোমাদের এই লোকটি লেপার্ড হলেও হতে পারে, চিতা নয়। গত 3 বছরে ও কটা খুন করেছে? সোম বললেন, 22টা। সবগুলো অবশ্য ও নিজে নয়। পুলিশের একজন সেপাই কিছু করলে জবাবদিহি আমাকে দিতে হয়। আর আমরা ওদের কজনকে ধরতে পেরেছি? 3জনকে। ধরা মাত্রই আত্মহত্যা করেছে তারা। কি সুন্দর লড়াই! তুমি যদি চিতা হতেও আর পরশুদিন উৎসব থাকতো, তাহলে কি চুপচাপ বসে থাকতে? সুযোগ নিতে না? ঢোক গিললেন সোম। হ্যাঁ স্যার। সেক্ষেত্রে অবশ্য আমি তোমাকে ছাড় পোকার মতো পিষে মারতাম, কিন্তু ওই লোকটাকে পারছি না। 3 বছর ধরেও আমাকে নাচিয়ে বেড়াচ্ছে, আর সেটা সম্ভব হচ্ছে তোমাদের মতো ইট মাথার লোক ফোর্সে আছে বলে। 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করার পর কটা খবর এসেছে? 3টে, তাও টেলিফোনে। 3টেই ভুয়ো খবর। এই শহরের লোকের কাছে তাহলে 10 লক্ষ টাকার চেয়ে ওই বদমাসটা বেশি মূল্যবান। তখন তো বলেছিলে ঘোষণা করা 3 দিনের মধ্যে খবর পাওয়া যাবে। শোনো, তোমাদের স্পষ্ট বলছি, পরশুদিন ওকে আমার চাই। পরশুদিন? সোম বিড়বিড় করলেন। হ্যাঁ, পরশুদিন ও এই শহরে আসবেই। শহরের সব রাস্তায় 24 ঘন্টা পাহারা বসাও। 10 লক্ষ টাকার কথা প্রতি 5 মিনিট অন্তর মাইকে ঘোষণা করা হোক। শুনতে শুনতে মানুষের নার্ভে যেন আঘাত লাগে। সিপি কথা শেষ করা মাত্র টেলিফোন বাজল। খুব বিরক্তি মুখে তিনি রিসিভার তুলে হ্যালো বললেন। ওপাশ থেকে কিছু শোনা মাত্র সকলে দেখল সিপি সোজা হয়ে বসলেন। ভার্গিস? ইয়েস স্যার। এইমাত্র আমাকে জানানো হয়েছে তুমি মাত্র 3 দিন সময় পাচ্ছ। এই 3 দিনের মধ্যে যদি তুমি পাহাড়ি চিতাটাকে খাঁচায় না ভরতে পারো, তাহলে প্রমোশনের সময় যে রেজিগনেশন লেটারটা আমাকে দিয়েছিলে তাতে তারিখ বসিয়ে নেওয়া হবে। মনে রেখো, মাত্র 3 দিন অপেক্ষা করবেন তারা। খুব ঠান্ডা গলায় শব্দগুলো উচ্চারিত হলো। ভার্গিস কেঁপে উঠলেন। তার গলা জড়িয়ে গেল। স্যার, 3 দিন খুব অল্প সময়। 3 দিন মানে 3 দিন। তুমি জানো আমাকে কাদের কথা শুনতে হয়? কাজ না হলে আমার কাছে তুমি যাও, সৌমতা। লাইনটা কেটে গেল। এমন গলায় অনেকদিন কথা বলেননি মিনিস্টার। লোকটার অনেক উপকার করেছে ভার্গিস। টাকা পয়সা থেকে মেয়ে মানুষ কি পাঠায়নি? অথচ আজ একদম অন্য গলা। যারা মিনিস্টারকে নির্দেশ দিয়েছে তাদের অস্তিত্ব সম্পর্কে একটা অনুমান আছে ভার্গিসের। হাতে প্রমাণ নেই। এখন বিশ্বাস হলো তার মতো মিনিস্টার লেখা তারিখবিহীন পদত্যাগপত্র ওদের হাতে এসেছে। রুমালে ঘাম মুছলেন ভার্গিস। তার চোখ এবার সোমের দিকে। হারামজাদা নিরীহ মুখে তাকিয়ে আছে, কিন্তু মনে মনে জানে তিনি যত নাজেহাল হবেন তত সামনে সিপি চেয়ার এগিয়ে আসবে। আশাচ্ছি 3 দিনের মধ্যে এই হুতুমটাকে ফাঁসাতে হবে। নিঃশ্বাস পেলেন ভার্গিস।
এরা কেউ নিশ্চয়ই বুঝতে পারেনি ওই টেলিফোনটা কে করেছিল এবং কি বলেছে। তিনি উঠে দাঁড়ালেন, তার হাঁটু কাঁপছিল। জেন্টলম্যান, আমি 3 দিন সময় দিচ্ছি, 72 আওয়ার্স, এর মধ্যে ওকে খুঁজে বের করতে হবেই, নো এক্সকিউজ। ভার্গিসকে উঠে দাঁড়াতে দেখিয়ে অফিসাররা চেয়ার ছাড়লেন। ওদের মুখগুলো শুকিয়ে গিয়েছিল। সোম বলতে চেষ্টা করলেন, স্যার 3 দিন। তাকে কথা শেষ করতে দিলেন না ভার্গিস। ওটাই হুকুম। অফিসাররা বেরিয়ে গেলেন। আধ ঘন্টার মধ্যে সমস্ত শহর জুড়ে পুলিশ তাণ্ডব শুরু করে দিল। মাইকে ক্রমাগত 10 লক্ষ টাকার কথা ঘোষণা করা হচ্ছিল। ভার্গিস তার অফিসের পাশের দরজা খুলে করিডোর দিয়ে হেঁটে চলে এলেন নিজস্ব বাসভবনে। বিলাসের সমস্ত ব্যবস্থা এখানে। তিনি বিয়ে করেননি। যৌবনে কোনো নারী তাকে স্বামী হিসেবে বরণ করার কথা ভাবেনি তা না, তিনি সময় পাননি। এ নিয়ে তাকে অনেক বিতর্ক আছে। সোফাতে গা এলিয়ে দিয়েও ভার্গিস স্বস্তি পাচ্ছিলেন না। মিনিস্টারের কাছে তিনি এবং সোম একই পর্যায়ের, একথা মন থেকে সরাতে পারছিলেন না। 3 দিন বড় কম সময়। 3 দিনে কিছু হওয়ার সম্ভাবনাও তিনি দেখছেন না। আর এমনি এমনি দিনগুলো কেটে গেলে 4র্থ দিনে এই ইউনিফর্ম খুলে ফেলতে হবে। আর সেরকম হলে তিনি অবশ্যই শহরে থাকবেন না। অবশ্য সেরকম হওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারছেন না। হঠাৎ তার মাদামের কথা মনে এলো। এই শহরের সবচেয়ে দামি মহিলা। পৃথিবীর কেউ জানুক বা না জানুক, ভার্গিস জানেন মিনিস্টারের টিকি ওর কাছে বাধা আছে। ভার্গিস নিজস্ব লাইনে টেলিফোন করলেন ম্যাডামের বিশেষ নম্বরে। 2বার বাজতেই ম্যাডামের গলা পাওয়া গেল। কে? নমস্কার ম্যাডাম, আমি ভার্গিস বলছি। ও ভার্গিস, আমি তোমার জন্য দুঃখিত। আপনিও খবরটা জানেন? ভার্গিস অবাক। হাসির শব্দ বাজল। আপনিও মানে? সরি ম্যাডাম, আমি অতীতের কথা মনে করে দিতে চাই না, কিন্তু আজ আপনার কাছে একটু সাহায্য আশা করতে পারি না? লোকটাকে ধরে ইলেকট্রিক চেয়ারে বসে দিলেই তো ল্যাঠা ঢুকে যায়। এখনও সেটা সম্ভবই হয়নি। 3 দিন পরে তোমাকে স্যাক না করলে মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। শোনো, আমার উপদেশ হলো এই 3 দিন ছুটিয়ে জীবনটা উপভোগ করো। বাই। ম্যাডাম লাইন কেটে দিলেন। দেবেনই তো। যখন ওর হেলথ সেন্টার নিয়ে পাবলিক খেপে গিয়েছিল তখন তিনিই বাঁচিয়েছিলেন। 6 মাস ধরে রোজ ভোর 3টে থেকে 4টে পর্যন্ত বর্ডার থেকে সেপাই সরিয়ে নিয়েছিলেন তিনি, যাতে ম্যাডামের লোকজন বিনা বাধায় যাওয়া আসা করতে পারে। আর এসব করেছিলেন মিনিস্টারকে প্রফুল্ল রাখতে। ভার্গিসের হাত নিষ্পিস করতে লাগলো। একেবারে মূর্খের মতো তিনি কিছু করেননি, প্রমাণ রেখেছেন। সেগুলো সব এই ঘরে আলমারিতে মজুদ আছে। যদি পদত্যাগ করতেই হয় সেগুলোকে আর আগলে রাখবেন না। ভার্গিস টেলিফোন তুললেন। সোম, নিচে নেমে এসো, শহরটাকে দেখব। তৈরি হয়ে নিলেন ভার্গিস। হ্যাঁ, সোমের মধ্যে 2 দিন ম্যাডামের ওখানে গিয়েছে, এই খবর তিনি পেয়েছেন। হেলথ ক্লিনিকে আরাম করতে পুলিশ অফিসারের যাওয়া নিষেধ আছে। শুনেছেন, কিছু বলেননি। ঘর থেকে বেরিয়ে স্যালুট অপেক্ষা করতে করতে ভার্গিস মূল বারান্দায় চলে এলেন। তার হিলের শব্দে চারপাশে সেপাইরা তটস্থ হয়ে উঠেছিল। বাঘ ঘোরার সময় পোস্টারটা নজরে এলো। এখানে এটা সেটে দেবার বুদ্ধি কার হয়েছে? বরং এটাকে কোনো দেয়ালে সেটে দিলে কাজ হতো। নির্বোধের দল। পোস্টারটা চোখ পড়তেই তার পেটের ভেতরটা চিনচিন করে উঠেছিল। ওপরে লেখা 10 লক্ষ টাকার পুরস্কার। মাঝখানে লোকটার ছবি। ঠোঁটের মিচকে হাসিটা মারাত্মক। নিচে লেখা, আকাশ লালকে জীবিত অথবা মৃত চাই। 10 লক্ষ টাকা! আশ্চর্য, তবু খবর নেই। ভার্গিস হাঁটতে লাগলেন। সিঁড়ি ভেঙে নিচে এসে দেখলেন সোম ইতিমধ্যেই নেমে এসেছে। কাছাকাছি পৌঁছে বললেন, শহরটা দেখব? ইয়েস স্যার। ভার্গিস সিপির জন্য নির্দিষ্ট গাড়িতে উঠলেন। উঠে দরজা বন্ধ করে দিলেন। অজ্ঞতার সোমকে আরেকটা গাড়ি নিতে হলো। ওদের পেছনে সেপাইদের ভ্যান। চাতাল পেরিয়ে গেটের কাছে আসতেই ভার্গিস একটা জটলা দেখতে পেলেন। এখানে গার্ডদের জটলা করা ঠিক নয়। গাড়ি থামিয়ে তিনি চিৎকার করলেন, আড্ডা মারা হচ্ছে, হ্যাঁ? সঙ্গে সঙ্গে সেপাইরা সোজা হয়ে স্যালুট করল। একজন খুব ঝুঁকে ভয়ে ভয়ে নিবেদন করল, স্যার, এই লোকটা। বেচারার পক্ষে কথা শেষ করা সম্ভব হলো না আতঙ্কে। ভার্গিস দেখলেন একটা শীর্ণ চেহারার লোককে ওরা ধরে রেখেছে।
জামা কাপড় ময়লা এবং ছেঁড়া। তিনি দেখলেন সোম তার গাড়ি থেকে নেমে ওইদিকে এগিয়ে যাচ্ছেন। ভার্গিস মনে মনে বললেন, রাবিশ, যেখানে দরকার নেই সেখানে কাজ দেখাবে। সোম সামনে যেতেই সেপাইরা ব্যাপারটা জানালো। লোকটা সিপির সঙ্গে দেখা করতে চায়। কেন দেখা করবে কাউকে বলছে না। ওরা ভয় দেখিয়েছে ভেতরে ঢুকলে হাড় ছাড়া কিছু পাওয়া যাবে না, তবু জেদ ছাড়ছে না। সোম সেপাইদের সরে যেতে বললেন। একটু আলাদা হতেই চাপা গলায় জিজ্ঞেস করলেন, কি চাস তুই? 10 লক্ষ টাকা। লোকটা হাসল। পেটে ক্যাক করে এমন লাথি মারবো হাসি বেরিয়ে যাবে? বাহ, আপনারাই তো বলেছেন খবর দিলে টাকা পাওয়া যাবে। কোথায় দেখেছিস ওকে? টাকাটা পাবো তো? সোম আর চোখে দূরে দাঁড়ানো কমিশনারের গাড়ি দেখলেন। বেশি দেরি করা উচিত মনে হচ্ছে না। তিনি মাথা নাড়তেই লোকটা বলল, চাঁদি হিলসে। উত্তেজনায় টকবগিয়ে উঠলেন সোম। কোন বাড়ি? 22 নম্বর। জানলায় সে দাঁড়িয়েছিল, নিচে লন্ড্রি আছে। সোম সেপাইদের কাছে চলে এলেন। আমরা চলে যাওয়ার 5 মিনিট বাদে ওকে এমনভাবে মারবে যাতে না মরে। তারপর তিনি সোজা এগিয়ে গেলেন সিপির গাড়ির সামনে। উত্তেজনা চেপে রাখতে তার খুব কষ্ট হচ্ছিল। কি ব্যাপার? ভার্গিস হুঙ্কার ছাড়লেন। মাথায় গোলমাল আছে। সেটা জানতে তোমাকে যেতে হয় কেন? চলো। সিপির গাড়ি ছাড়ল। নিজের গাড়িতে বসে সিগারেট ধরালেন সোম। শহর দেখতে হলে তাদের চাঁদি হিলস দিয়ে যেতেই হবে। 10 লক্ষ টাকা, একেই বলে যোগাযোগ? হ্যাঁ, লোকটা ধরা পড়লে সিপির চাকরি বাধা, তার প্রমোশন বন্ধ। কিন্তু 10 লক্ষ টাকার জন্য আপাতত প্রমোশন উপেক্ষা করতে পারেন তিনি। সিপি হলে তো কাঠের চেয়ারে বসতে হবে, 1 বছর বসলেই তার চলে যাবে। রাস্তায় এর মধ্যে লোক জমেছে। শহরের বাইরে থেকে লোক আসতে শুরু করেছে। দেবতার মূর্তি মাথায় নিয়ে পরশু প্রসেশন বের হবে। তবে আজ পুলিশ বেশ নজরে পড়ছে। সেই সঙ্গে সমানে চলছে 10 লক্ষ টাকার ঘোষণা। চৌমাথায় এসে সিপির গাড়ি দাঁড়িয়ে পড়তেই সোম নিজের গাড়ি থেকে নেমে ছুটলেন। ভার্গিস তাকে বললেন, বাঁদিকের রাস্তাটায় নো এন্ট্রি করে দাও। আগামী 3 দিন কেউ ওখানে ঢুকতে পারবে না। কিন্তু? নো কিন্তু। যত চাপ পড়ুক, অন্য রাস্তায় এটা আমার খোলা চাই। তাহলে যে কোনো জায়গায় ফোর্স সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারবে। ঠিক আছে স্যার। কনভয় এগুলো। চাঁদি হিলসে ঢুকছে গাড়িগুলো। সোম বাড়ির নম্বর দেখলেন। 1, 2 পরপরই আছে। 20, 21 পার হওয়ার সময় তিনি হুইসেল বাজালেন। 22 নম্বরের নিচে লন্ড্রি। সামনের গাড়ি থেকে থেমে যেতেই তিনি ছুটে গেলেন। স্যার, স্যার। উত্তেজনায় কথা বন্ধ হয়ে গেল সোমের। কি ব্যাপার? বিরক্ত হলেন ভার্গিস। ওকে দেখতে পেলাম ওই জানলায়। কাকে? চিতা, আকাশলাল। সঙ্গে সঙ্গে ভার্গিসের নির্দেশে বাইটকে ঘিরে ফেলা হলো। ওয়্যারলেসে খবর গেল, আরও সেপাই পাঠাও। মিনিট 5 মধ্যে বাহিনী তৈরি। ভার্গিস হুকুম দিলেন, ফায়ার করো। সঙ্গে সঙ্গে গুলিতে ঝাঁঝরা হয়ে কাজ ভেঙে পড়তে লাগলো ওপরের জানলা থেকে। সোম উত্তেজিত গলায় বলল, দরজা ভাঙবো স্যার? মাথা নাড়লেন ভার্গিস। হ্যাঁ, কিন্তু তার চোখ ছোট হয়ে এলো। ওপরের ঘরে আলো জ্বলছে। কেউ যদি জানলায় এসে দাঁড়ায় তাহলে কাচের আড়ালে তাকে সেলুট দেখাবে। মুখ চোখ দেখতে পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে সোম কি করে লোকটাকে দেখতে পেল। মিনিট 5 মধ্যে সব ঘর তছনছ করে সোম রিভলভার হাতে সেই ঘরটিতে ঢুকলেন। বাড়িটার অন্য ঘরের মতো এখানেও কোনো মানুষ নেই। শুধু টেবিলের ওপর পেপার ওয়েটের নিচে একটা কাগজ চাপা রয়েছে। সেইটে পড়ে সোমের মনে হলো তার হাঁটু দুটো নেই। কি ওটা? পেছন থেকে ভার্গিসের গলা ভেসে এলো। কাপা হাতে সোম কাগজটা এগিয়ে দিলেন। ওপরে ভার্গিসের নাম লেখা। ভার্গিস পড়লেন, আগামী পরশু সকাল 9টায় টেলিফোনের পাশে থাকবেন। দারুণ সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে, আকাশলাল। ভার্গিস চিরকুটটা হাতে নিয়ে ঘুরে দাঁড়ালেন। সোম মাথা নিচু করে দাঁড়িয়ে। ভার্গিসের হুঙ্কার শোনা গেল, তোমার রিভলভারটা দাও। হ্যাঁ, এই পরিকল্পনায় ঝুঁকি আছে, কিন্তু বন্ধুগণ, ইন্দুরের মতো বেঁচে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়। হয় এখনই নয়, আর কখনো নয়।
বালিশে হেলান দিয়ে আঁশ ধোয়া অবস্থায় আকাশলাল কথাগুলো বলল। তার মুখের চেহারা ফ্যাকাশে, দেখলেই অসুস্থ বলে মনে হয়। বয়স 50-এর গায়ে, শরীর মেদহীন। ঘরের ভেতর শ্রোতা হিসেবে যে 3জন মানুষ বসে আছে তাদের চিন্তিত দেখাচ্ছিল। 3জনের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষটির নাম হায়দার আলী। ভাবতে গেলেই তার চোখ বন্ধ হয়ে যায়। সেই ভঙ্গি নিয়েই হায়দার বলল, এখন আমাদের শেষবার চিন্তা করতে হবে। তুমি যখন প্রথমে পরিকল্পনার কথা আমাকে বলেছ তখন আমি পছন্দ করিনি, এখনও আমার ভালো লাগছে না। একটু ভুল মানেই তোমাকে চিরজীবনের জন্য হারাবো, কিন্তু এই মুহূর্তে তোমার বেঁচে থাকাটা দেশের পক্ষে অত্যন্ত জরুরি। কিভাবে বেঁচে থাকা? খেকিয়ে উঠল আকাশলাল। এইভাবে জলের তলায় দম বন্ধ করে? কোন কাজটা আমি করতে পারছি? আর কাজ যদি নাই করতে পারলাম, তাহলে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। আমি না থাকলে তুমি সে কাজটা করবে, ডেভিড করবে, অজস্র মানুষ এগিয়ে আসবে। আমাকে কাজ করতে গেলেই স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হবে। এই শরীর নিয়ে ওরা আমাকে সেটা করতে দেবে না। 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা এমনি এমনি করেনি সরকার। দ্বিতীয় মানুষটি, যার নাম ডেভিড, নিচু গলায় বলল, ওটা এখন 10 লক্ষ হয়েছে। তৃতীয় মানুষটি, বয়সে নবীন, বলল, ওরা আপনাকে পেলে যন্ত্রণা দিবে। জানি, আমি সব জানি। আকাশলাল হাসতে চেষ্টা করল। হায়দার আলী বলল, কোনো সুযোগ না দিয়ে ওরা ইলেকট্রিক চেয়ারে বসাবে। সব জানি, তবু আমি ধরা দিতে চাই। এটাই শেষ কথা। আমি আর কতদিন আন্ডারগ্রাউন্ডে থাকব? কোথায় থাকব? 10 লক্ষ টাকা হয়েছে বলেছ। এত টাকার লোভ সামনে থাকলে আমি নিজেকেই বিশ্বাস করতে পারবো না। এই গরিব দেশে সহজ মানুষগুলোকে লোভী করে তোলার কোনো অধিকার আমার নেই। আকাশলাল নামতে চেষ্টা করলো বিছানা থেকে। হায়দার আলী এগিয়ে যেতেই সে হাত নেড়ে জানালো, ঠিক আছে। ডেভিড বলল, সাধারণ মানুষ কিন্তু 10 লক্ষ টাকায় ভোলেনি। ভার্গিসকে নাজেহাল করতে আমি একটি লোককে পাঠিয়েছিলাম হেডকোয়ার্টার্সে মিথ্যে খবর দিয়ে। সে কাজটা করে ফিরে এসেছে। মারধর খেয়েছে, কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি। আপনার চিঠিটা নিশ্চয়ই ভার্গিস পেয়ে গেছে। ওকে আমার হয়ে ধন্যবাদ দিও। সাবধানে পা ফেলে আকাশলাল পাশের দরজা দিয়ে টয়লেটে ঢুকে গেল। ওরা 3জন চুপচাপ বসে রইল। যে সংগ্রাম শুরু হয়েছিল 3 বছর আগে, আজ তা প্রায় বিধ্বস্ত। একদিকে সামরিক শক্তির পাশব অত্যাচার, অন্যদিকে তথাকথিত কিছু বিপ্লবীর বিশ্বাসঘাতকতা সত্ত্বেও এখন যেটুকু আশা টিমটিম করে জ্বলছে, তা যে আকাশকে কেন্দ্র করে, তাই 3জনের চেয়ে বেশি কারো জানা নেই। 3 বছর ধরে শুধু আকাশকে নয়, নিজেদের গোপন রাখার চেষ্টা চালিয়ে যেতে হয়েছে প্রতি মুহূর্তে। এদেশে মন্ত্রী পরিষদ এবং পুলিশ চিফ ভার্গিস নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবেন যেই তারা জানতে পারবেন আকাশলাল জীবিত নেই। মানুষের স্বাধীনতার পক্ষে এই লড়াই থমকে যাবে আরও অনেক বছর। 3জনের অস্তিত্বের কারণ এখন এক। টয়লেটের আয়নায় নিজের মুখ দেখছিল আকাশলাল। গাল বসে গিয়েছে। অনেকদিন পরে নিজের মুখটাকে ভালো করে দেখল সে। বয়সের আচর নয়, অবহেলার প্রতিক্রিয়া মুখ জুড়ে। তবু রাস্তায় নামলে যে কোনো মানুষ চিনতে পারবে তাকে। মুখের এই বিধ্বস্ত অবস্থাও তাদের বিশ্রান্ত করবে না। মানুষের মতো কোনো প্রাণীর মুখ এক জন্মে এতবার বদল হয় না, অথচ তার তো দীর্ঘদিন ধরে একই রয়ে গেল। বাইরে বেরিয়ে আসার সময় মাথাটা একটু ঝিমঝিম করে উঠল। একটু দাঁড়াতে গিয়েই মত পাল্টালো সে। 3জোড়া উদ্বিগ্ন চোখ তাকে দেখছে। ওদের আরও উদ্বিগ্ন করার কোনো মানে হয় না। বিছানায় ফিরে আসা মাত্র দরজার শব্দ হলো। হায়দার আলী জানতে চাইল, কে ওখানে? উত্তর এলো, ডাক্তার এসেছেন। এ বাড়িতে এবং বাড়ির বাইরে রাস্তায় এখন 24 ঘন্টা পাহারা। সন্দেহজনক কিছু দেখলেই খবর পৌঁছে যাবে এই ঘরে। হায়দার ভেতরে নিয়ে আসতে নির্দেশ দিল। ডাক্তার ঘরে ঢুকলেন। বালিশে হেলান দিয়ে আকাশলাল হাসল। আসুন ডাক্তার। ভদ্রলোক খাটের পাশে এসে জিজ্ঞাসা করলেন, আপনি এখন কেমন আছেন? ভালো, বেশ ভালো। কারো সাহায্য ছাড়াই টয়লেট যাচ্ছি। হাঁটার সময় মাথা ঘুরছে না তো? কাল অবধি ঘুরছিল, আজ আর হচ্ছে না। আমি পরীক্ষা করব, আপনাকে বালিশ সরাতে হবে। ডাক্তারের নির্দেশ মান্য করল আকাশলাল। ডাক্তার পরীক্ষা করে যে সন্তুষ্ট হয়েছেন
মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আকাশলাল স্বস্তি পেল। এবার আপনাকে জামাটা খুলতে হবে। আকাশলাল জামার বোতাম খুলতেই বিশাল ক্ষতচিহ্ন বেরিয়ে এলো। তার অনেকটাই শুকিয়ে গেলেও ওটা যে সাম্প্রতিক তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আঙ্গুল রাখলেন ডাক্তার। এখানে কোনো ব্যথা বোধ করেন? বিন্দু মাত্র না। আমি একটা স্প্রে দিচ্ছি, দিনে 2বার ব্যবহার করলেই পরশুদিন পুরনো হয়ে যাবে। ধন্যবাদ। পরশুদিন তো অনেক সময়। না, অনেক সময় নয়। আমার যে কোনো পেশেন্টকে আমি আপনার অবস্থায় আরও 10 দিন বাইরে যেতে দিতাম না। এখনও বলছি, আপনি দুঃসাহস দেখাচ্ছেন। এই কথাগুলো বলার সময় ডাক্তার যেভাবে ঘরের অন্য 3জনের দিকে তাকালেন তাতে স্পষ্ট বোঝা গেল তিনি সমর্থন চাইছেন। ডেভিড উঠে এলো পাশে। ডাক্তার, আপনি ওকে সুস্থ বলবেন না? দ্রুত মাথা নাড়লেন ডাক্তার। না, একটা বড় পরীক্ষা ওর শরীরে করা হয়েছে। সেটার প্রতিক্রিয়া বোঝার জন্য 7 দিন নজরে রাখা দরকার। ডেভিড কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে হাত তুলে নিষেধ করলো আকাশলাল। অপারেশনের পর 8 দিন কেটে গেছে। যা কিছু নজরদারি আপনি নিশ্চয়ই করে ফেলেছেন। না পারলে আমার কিছু করার নেই। আপনাকে আমি অনেক আগে বলেছি, পরশু সকালে আমাকে রাস্তায় নামতেই হবে, তাই না ডাক্তার? এবার গলার স্বরে এমন কিছু ছিল যে ডাক্তার আবার নার্ভাস হলেন। এই মানুষটির মাথার দাম এখন 10 লক্ষ টাকা। একসঙ্গে এত টাকা তিনি কখনো দেখেননি। আজ থেকে 1 মাস আগে যখন তাকে ধরে নিয়ে আসা হয়েছিল তখন লোকটির ব্যক্তিত্ব দেখে তিনি অবাক হয়েছিলেন। এমনকি অপারেশন টেবিলে অজ্ঞান হয়ে শুয়ে থাকা মানুষটিও যেন তাকে হুকুম করে যাচ্ছিল। এদেশে মানুষের পক্ষে কথা বলার জন্য লোকটা মরিয়া। শুধু এই বোধই তাকে বন্দী হওয়ার সত্ত্বেও সহযোগিতা করতে উদ্বুদ্ধ করেছিল। তিনি বললেন, কিন্তু আপনি এখন সম্পূর্ণ সুস্থ নন। আমি জানি, কিন্তু আমি এখন অনেক ভালো। যদি আরও দিন 10 সময় দিতেন। অসম্ভব। ডাক্তার, আপনাকে আমি অনেকবার বলেছি, আগামী পরশু আমার পক্ষে সবচেয়ে জরুরি দিন। এই শহরে 1 লক্ষের উপর মানুষ জড়ো হবে উৎসব উপলক্ষে। রাস্তাঘাট ঠিক ঠিক করবে। এই জমায়েতটাকে আমার প্রয়োজন। কথা বলতে বলতে উঠে বসলো আকাশলাল। আপনি ভয় পাবেন না, আমি স্বচ্ছন্দে হেঁটে যেতে পারবো। 1 কাপ কফি হবে? ডাক্তার অবাক হলেন, মাথা নাড়লেন। না। তারপর বললেন, আপনার কি মাথায় কোনো যন্ত্রণা হচ্ছে, অথবা মাথা ধরার মতো অস্বস্তি? সামান্য। ওটা ধর্তব্যের মধ্যেই পড়ে না। ডাক্তার কাজ ঝাঁকালেন। এবার আমি ফিরে যেতে চাই। যাবেন। আপনার অর্ধেক কাজ হয়েছে, এখনো অর্ধেক বাকি। আজ থেকে 7 দিনের বেশি আপনাকে আটকে রাখা হবে না। তবে আমার ভাগ্য খারাপ হলে আপনার ভাগ্য ভালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি পরশুই চলে যেতে পারবেন। আমার পক্ষে ব্যাপারটা ক্রমশ অসহনীয় হয়ে উঠেছে। আমি জানি, কিন্তু এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এই উপমহাদেশে আপনি একমাত্র সার্জন যিনি কাজটা করতে পারেন, তাই আপনাকে আমাদের প্রয়োজন হয়েছে। কিন্তু আপনার পরিবারের সবাই জানেন যে আপনি সুস্থ আছেন। আপনার লেখা চিঠি তাদের কাছে নিয়মিত পৌঁছে দেওয়া হয়। ওরাও উদ্বিগ্ন নন। চিঠিগুলো নিশ্চয়ই সেন্সর করেই দেওয়া হয়। অবশ্যই। আপনি নিশ্চয়ই আমাদের ঝুঁকি নিতে বলবেন না। আপনি জানেন, আপনার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেক টাকা ডাক্তার। মাঝে মাঝে আমারই লোভ হচ্ছে। লোভ তো আমারও হতে পারে, সেটাই স্বাভাবিক। আশ্চর্য, আমি এবার আসতে পারি? অবশ্যই। ডেভিড ডাক্তারকে দরজা পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। বাইরে যে অপেক্ষা ছিল সে তৎপর হলো। ডাক্তার ঘুরে দাঁড়ালেন। আমি স্প্রে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আগামীকাল দেখা হবে ডাক্তার। আরেকটা কথা, আজ সকালে আমার ইঞ্জেকশনটা একটা বিড়ালের উপর প্রয়োগ করেছিলাম। ঠিকঠাক কাজ করেছে। লোকে কিন্তু আমাকে চিতা বলে ডাক্তার। ডাক্তার বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হলো। এবার 3য় জন কথা বলল। ওরা চাঁদি হিলসের বাড়িটাকে ঝাঁঝরা করে দিয়েছে। সাব্বাস। হায়দার বলল, এর জন্য বার্গিসকে বেশ ভুগতে হবে। বাড়িটা মিনিস্টার প্রেমিকার, বেচারা। ডেভিড বলল, এই ভদ্রমহিলাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। আকাশলাল হাসল। সময় চলে যায়নি। তোমাদের উপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো এখন কি অবস্থায় আছে? হঠাৎ মানুষটা সিরিয়াস হয়ে গেল।
হায়দার বলল, প্রায় শেষ হয়ে গেছে। প্রায় কেন? শেষ হয়ে গেলে সাধারণ মানুষ এবং সেই সূত্রে পুলিশের নজরে এসে যাবেই, তাই শেষটুকু বাকি রাখা হয়েছে। আমার পরিকল্পনার কথা তোমরা তিনজনই জানো। সামান্য ভুল মানে আর ফিরে তাকাবার কোনো সুযোগ নেই। যেসব ব্যাপার তোমাদের এখনো সন্দেহ আছে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। তরুণ উসখুস করছিল। এবার বলল, আমরা একজনকে আজই আশা করছিলাম, কিন্তু তার শহরে আসার সময়টা নিয়ে গোলমাল হচ্ছে। গোলমাল হচ্ছে কেন? ভদ্রলোক এখনো এসে পৌঁছাননি। তিনি কি রওনা হয়েছেন? হ্যাঁ, তাকে আজ বিকেলেও দেখা গেছে নিচে। লোকটিকে খুঁজে বের করো। আমার পরিকল্পনার শেষটা ওর উপর নির্ভর করছে হায়দার। ওকে আমরা চাই। পরশু সকালে শেষবার আমরা কথা বলবো। ততক্ষণ একেবারে আড়ালে থাকো সবাই। তিনটে মানুষ চুপচাপ ঘর ছেড়ে গেলে আকাশলাল কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। 3 বছর আগে সবকিছু যেমন উদ্দীপনাময় ছিল, এখন তা নেই। সংগ্রামী বন্ধুদের অনেকের মৃত্যুবরণ করেছে। কেউ কেউ ভার্গিসের জেলে পচেছে। এখন তার সংগঠন যে অবস্থায় পৌঁছেছে তাতে বিরাট কিছু আশা করা বোকামি। হ্যাঁ, এই দেশের মানুষ তার সঙ্গে আছে এখনো। এই কারণেই নতুন লড়াইয়ের কথা এখনো ভাবা যায়। আর তাই মাসের পর মাস লুকিয়ে চুরিয়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। এখনো কিছু অর্থ, কিছু বিশ্বস্ত মানুষ অবশিষ্ট আছে। আকাশলাল জানে সেই আঘাত হানার সুযোগ এক জীবনে একবারই আসে, এবং সেই সময়টা এখনই। বুকে হাত রাখল সে, শান্ত স্বাভাবিক, শুধু অপারেশনের লম্বা দাগটাই অস্তিত্বে। বুকের ভেতরে একটাই আওয়াজ, সেটা অবশ্য দুটো হবার কথাও নয়। আশা করি তুমি বলবে না যে তোমারও কিছু বলার আছে। চিবিয়ে চিবিয়ে কথাগুলো উচ্চারণ করলেন ভার্গিস। তার টেবিলের উল্টো দিকে 4জন কমিশনার র্যাঙ্কের অফিসার পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। ওদের থেকে খানিকটা আলাদা হয়ে এসি সোম মাথা নিচু করে চূড়ান্ত রায়ের অপেক্ষা করছে। পুলিশ কমিশনারের ব্যঙ্গ উপেক্ষা করলো একটু মরিয়া হয়ে। আসলেই ভুল হয়ে গিয়েছিল। ভুল? এটাকে ভুল বলা যায়? মিথ্যা কথাকে কোন অভিধানে ভুল বলা হয়েছে সোম? তুমি কিচ্ছু দেখোনি। ওই বাড়ির জানলায় কোনো মানুষ আসেনি, কিন্তু তুমি গল্প বানিয়ে আমাকে বোকা বানালে। অথচ সেখানে পৌঁছে আমরা যখন চিঠিটা পেলাম, তুমি কি করে জানলে ঠিক ওই বাড়িতেই চিঠিটা থাকবে? আমি জানতাম না স্যার। জানতে। আমি যদি বলি তুমি ওই লোকটার হয়ে কাজ করছো? আমি? চমকে উঠল সোম। হ্যাঁ, নইলে ওই চিঠিটার কাছে আমাকে নিয়ে যাবে কেন? হাত উল্টে পিঠ ঘষলেন ভার্গিস। পুলিশ কমিশনার চেয়ারটার উপরে একটা সেপাইয়ের লোভ থাকবে। তোমাকে আর কি দোষ দেব? তবে সেখানে বসতে গেলে বুদ্ধিটা ধারালো হওয়া দরকার। সত্যি কথাটা বলো। আমার বোকামি স্যার। আপনার সঙ্গে শহর দেখতে যাওয়ার সময় গেটে একটা লোককে ঝামেলা করতে দেখেছিলেন, মনে আসছে নিশ্চয়ই? লোকটা দাবি করছিল যে সে চিতাকে চাঁদি হিংসে ওই বাড়িতে দেখেছে। সোম ঢোক গিলল। মাই গড! সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকার লোকটা ছবল পালো তোমাকে? আমার কাছে কৃতিত্ব নেবার জন্য বানিয়ে ফেললে গল্পটা? আগে হ্যাঁ স্যার। লোকটা কোথায়? সোম সহকর্মীদের দিকে তাকালো। একজন অফিসার নিচু গলায় জবাব দিল, চিঠিটা পাওয়া মাত্র সন্ধান নেওয়া হয়েছিল। পাওয়া যায়নি? চিৎকার করলেন ভার্গিস। হ্যাঁ স্যার। সেপাইদের অ্যারেস্ট করো। স্যার, সেপাইরা বলছে ওদের উপর অর্ডার ছিল একটু মাত্র ধোলাই দিয়ে ছেড়ে দিতে। এসি সোম অর্ডারটা দিয়েছিলেন। আচ্ছা, 10 লাখের ভাগিদার রাখতে চাওনি? আই এম সরি স্যার। বুলডগের মতো মুখটায় আরও ভাঁজ পড়ল। সোম, মিনিস্ট্রি তোমাকে স্যাক করেছে। আমি তোমাকে জেলে পুরব, কিন্তু তবু তোমাকে একটা সুযোগ দিতে চাই। ফাইন্ড হিম। 2 দিন সময় দিলাম। চাকরিটা পাবে না, কিন্তু প্রাণে বেঁচে যেতে পারো। তোমাকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় এই জীবনে দেখতে চাই না। মনে রেখো, 2 দিন। গেট লস্ট। এই 2 দিন যেন তোমার মুখ দেখতে না পাই। ওকে, মানে চিতার কথা বলছেন? সোমের গলা থেকে স্বর বের হচ্ছিল না। ভার্গিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ঝুঁকে টেবিলে কিছু খুঁজলেন। তারপর সেটা পেয়ে এগিয়ে এলেন সোমের সামনে। সোম আরও কুকড়ে দাঁড়ালো। টান টান হয়ে দাঁড়িয়ে ভার্গিস জিজ্ঞাসা করলেন, তোমার পিঠটাকে দেখতে কেমন? পিঠ? কখনো দেখিনি স্যার। চেষ্টা করেছো কখনো? না স্যার। চেষ্টা করো। এই আয়নাটা নাও।
2 ইঞ্চি আয়না, যেটা কখনো সরাসরি পারবে না, সেটা অন্যায়ের সাহায্য নিয়ে করতে চেষ্টা করো। চিতা তোমার পক্ষে আকাশ কুসুম সুম। তুমি ওই লোকটাকে খুঁজে বের করো। আয়নাটাকে সোমের হাতে গুজিয়ে দিয়ে ভার্গিস চটপট ফিরে গেলেন নিজের চেয়ারে। তারপর ইশারা করলেন বেরিয়ে যেতে। প্রথমে সোম, পরে অফিসাররা বেরিয়ে গেলে রুমালে মুখ মুছলেন তিনি। হয়ে গেল, সারা জীবনের জন্য সোমের 12টা বেঁচে গেল। আর সিপি হবার স্বপ্ন দেখতে হবে না ওকে। 2 দিন পরে জেলের সবচেয়ে খারাপ সেলটা ওর জন্য বরাদ্দ করতে হবে। মিনিস্টারের দাঁতের ব্যথা এখন নিশ্চয়ই বেড়ে যাবে। চালাকি। তিনি টেলিফোন তুললেন। অ্যানাউন্স করে দাও, এসি সোমকে স্যাক করা হয়েছে। ওর আর ফোর্সে নেই। আরাম করে চুরুট ধরলেন ভার্গিস। হঠাৎ তার মনে হলো সময় ফুরিয়ে যাচ্ছে। লোকটা তাকে ফোন করবে পরশু সকাল 9টায়। কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে এর পেছনে। এত সাহস লোকটা কখনো হয়নি। হঠাৎ মনে হলো সোমের সঙ্গে লোকটার যোগাযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু তৎক্ষণাৎ ভাবনাটাকে বাতিল করলেন তিনি। সোম বোকা এবং পদের জন্য আরও একবার টাকার প্রতি লোভ দেখালেও ফোর্সের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। পরশু সকাল পর্যন্ত লোকটার ফোনের জন্য অপেক্ষা করলে তার হাতে আর সময় থাকবে না। চিঠিটা যখন পাওয়া গিয়েছে তখন খুবই স্বাভাবিক সে শহরেই আছে, তারই নাকের ডগায় অথবা পিঠের মাঝখানে, যেখানে তার হাত পৌঁছাচ্ছে না। এই সময় টেলিফোন বাজল। অপারেটর মাধ্যমে নয়, সরাসরি লাইনটা এসেছে। ভার্গিস রিসিভার তুললেন। হ্যালো ভার্গিস, সোমের কোর্ট মার্শাল হবে? মিনিস্টারের ছিমছাম গলা। কোর্ট মার্শাল? ভার্গিস ঢোক গিললেন। এখনো ঠিক করিনি। বোর্ড চাইছে না ও আর বেঁচে থাকুক। কিন্তু স্যার, ও একটা ভুল করেছে। দ্যাটস অর্ডার। কিন্তু আমার নেক্সট ম্যান। নেক্সট? নেক্সটের নেক্সট থাকে। লাইনটা কেটে গেল। ঘাম মুছলেন ভার্গিস। টেলিফোনে খবর নিলেন সোম এখন কোথায়। জানলেন সোম এইমাত্র সিভিল পোশাকে হেডকোয়ার্টার্স ছেড়ে চলে গেছে। আরও মিনিট 15 অপেক্ষা করলেন ভার্গিস। তারপর হুকুম করলেন সোমের বিরুদ্ধে কোর্ট মার্শালের ব্যবস্থা নিতে। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা 8 কুঠুরির 9 দরজা। আজ ছিল এর প্রথম পর্ব। আপনারা যা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।